নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের সাহিত্যের ইতিহাসে তিনটি অংশ রয়েছে। একটি রয়েছে বেদ, বেদের মধ্যে রয়েছে যজুর্বেদ, অথর্ববেদ ও বেদাঙ্গ। তারপর রয়েছে কি মহাভারত, এবং রয়েছে গীতিকাব্য। গীতিকাব্যের মধ্যে রয়েছে কালিদাসের মেঘদূত এবং জয়দেবের গীত গোবিন্দ। আমি এই কালিদাসের মেঘদূত এবং জয়দেবের গীত গোবিন্দ সম্পর্কে এই চ্যানেলে তোমাদের আগেই আমি আলোচনা করে দিয়েছি। আজ আমি সেই গীত গোবিন্দম এবং মেঘদূত অর্থাৎ দুটি গীতিকাব্য থেকে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো তোমাদের পর্ষদের যে টেক্সট বই বের করেছে সেই টেক্সট বইয়ে রয়েছে, তাছাড়াও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আলোচনা করছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। গীত গোবিন্দম কি বলছে, গীতিকাব্য কাকে বলে? গীতিকাব্য কাকে বলে? দুটি গীতিকাব্যের নাম লেখো। গীতিকাব্য কাকে বলে? না, গীতিকাব্য বা লিরিক শব্দটি গ্রিক শব্দ লায়ার থেকে এসেছে, অর্থাৎ গীতিকাব্য এর ইংরেজি প্রতিশব্দ লিরিক। এই শব্দটি গ্রিক শব্দ লায়ার থেকে এসেছে, যার অর্থ কি বীণা জাতীয় বাদ্যযন্ত্র। বীণার মতো তার যন্ত্রে সুর সহযোগে যে গান হয় বা গান করা হয় সেটিকে গীতিকাব্য বলে। গীতিকাব্য কাকে বলে? না, বীণার মতো তার যন্ত্রে সুর সহযোগে যে গান করা হয় সেটিকেই গীতিকাব্য বলে। আবার বলা হয়েছে কি না, মানুষের হৃদয়ের আনন্দ, দুঃখ, কষ্ট প্রভৃতি স্বতঃস্ফূর্ত অনুভূতি বা আবেগের সঙ্গীতধর্মী বাংময় প্রকাশকেই বলা হয় গীতিকাব্য। অর্থাৎ মানুষের যে হৃদয়ের আনন্দ, দুঃখ, কষ্ট প্রভৃতি সেইগুলো যখন ভাবনা বা আবেগ যখন সঙ্গীতের মাধ্যমে কাব্যে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় গীতিকাব্য। দুটি গীতিকাব্যের নাম কি? না, দুটি গীতিকাব্যের নাম হলো কালিদাসের মেঘদূত এবং জয়দেবের গীত গোবিন্দম। এছাড়াও অনেক গীতিকাব্য রয়েছে, যেমন কালিদাসের ঋতুসংহার রয়েছে। গীত গোবিন্দম কাব্যের মূল উপজীব্য বিষয় কি? না, গীত গোবিন্দম কাব্যের মূল উপজীব্য বিষয় হলো রাধা কৃষ্ণের শাশ্বত প্রেম লীলা। এই কাব্যের একটি টিকার নাম কি? না, এই কাব্যের একটি টিকার নাম হলো রানা কুম্ভের রসিকা প্রিয়া। টিকার নাম কি? রানা কুম্ভের রচয়িতা টিকাকার রানা কুম্ভ এবং টিকার নাম রসিকা প্রিয়া। গীত গোবিন্দ কাব্যের নায়ক নায়িকার নাম কি? গীত গোবিন্দ কাব্যের নায়ক নায়িকার নাম হলো নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীরাধা। গীত গোবিন্দমের উৎস কি? না, গীত গোবিন্দমের উৎস হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ। গীত গোবিন্দ এর রচয়িতাকে, এটি কোন শ্রেণীর সাহিত্য? না, গীত গোবিন্দমের রচয়িতা জয়দেব। এটি ভক্তিমূলক গীতিকাব্য। 6 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দম এর স্বর্গ, গীত এবং শ্লোকের সংখ্যা লেখো। গীত গোবিন্দমে স্বর্গ রয়েছে 12টি, গীত 24টি এবং শ্লোক 80টি। গীত অর্থাৎ গান। গীত গোবিন্দ এর দুটি স্বর্গের নাম লেখো। গীত গোবিন্দের দুটি স্বর্গ হলো সামোদ দামোদর ও মুগ্ধ মধুসূদন। সামোদ দামোদর গীত গোবিন্দের প্রথম স্বর্গ, মুগ্ধ মধুসূদন গীত গোবিন্দের তৃতীয় স্বর্গ। কবি জয়দেবের পিতা ও মাতার নাম লেখো। কবি জয়দেবের পিতার নাম ভোজদেব এবং মাতার নাম বামাদেবী। 9 নম্বর প্রশ্ন, জয়দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে বা কেন্দুলি গ্রামে, জয়দেব বীরভূম জেলার কেন্দুবিল্ল বা কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি
অর্থাৎ জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। 10 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দের একটি শ্লোক লেখো। গীত গোবিন্দের একটি শ্লোক, আমি তোমাদের একটি শ্লোক উল্লেখ করেছি। এই শ্লোকটা গীত গোবিন্দের সামদ দামোদর থেকে নেওয়া হয়েছে। সামদ দামোদর এর অন্তর্গত যে দশাবতার স্তোত্রম, অর্থাৎ বিষ্ণুর যে 10টি অবতারে বর্ণনা করা হয়েছে, সেই 10টি অবতারের মধ্যে যে প্রথম অবতার মীন অবতার বা মৎস্য অবতার, সেই মৎস্য অবতার প্রসঙ্গে এই শ্লোকটি বলছে কি, প্রলয় পয়োধি জলে ধৃত বানসী বেদং বিহিত বহিত্র, এখানে একটি শব্দ হবে বিহিত বহিত্র চরিত্র মখেদম। প্রলয় পয়োধি জলে ধৃত বানসী বেদং বিহিত বহিত্র চরিত্র মখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ্বরে। 11 নম্বর প্রশ্ন, গীতিকাব্য বা লিরিক কথাটি কোন শব্দ থেকে এসেছে? লায়ার কথাটির অর্থ কি? এই গীতিকাব্য বা লিরিক কথাটি গ্রিক শব্দ লায়ার থেকে এসেছে। লায়ার কথাটির অর্থ হলো বিনা জাতীয় বাদ্যযন্ত্র। তাহলে এই যে আমি তোমাদের 10টা প্রশ্ন বললাম, এই 11 নম্বর প্রশ্ন পর্যন্ত বললাম, তার মধ্যে যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন তোমাদের পর্ষদের যে টেক্সট বই বের করেছে সেই টেক্সট বই রয়েছে। এই 10টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যাবে। তারপর যে প্রশ্নগুলো বলছি এগুলো একটু তোমরা দেখে যাবে। 12 নম্বর প্রশ্ন কি বলছে, কোন বেদে গীতিকাব্যের প্রথম পরিচয় পাওয়া যায়? ঋগ্বেদে গীতিকাব্যের প্রথম পরিচয় পাওয়া যায়। জয়দেব কোন সময় আবির্ভূত হয়েছিলেন? জয়দেবের পদবী কি? জয়দেব দ্বাদশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। জয়দেবের পদবী গোস্বামী। কবি জয়দেবের পত্নীর নাম কি? জয়দেবের পত্নীর পিতার নাম কি, অর্থাৎ জয়দেবের শ্বশুরের নাম কি? জয়দেবের পত্নীর নাম হচ্ছে পদ্মাবতী এবং পত্নীর পিতার নাম বিষ্ণু শর্মা। এই বিষ্ণু শর্মা নামটি তোমাদের পরিচিত। এই বিষ্ণু শর্মা হচ্ছে পঞ্চতন্ত্র নামক যে গল্প সাহিত্য, সেই গল্প সাহিত্যের রচয়িতা। 15 নম্বর প্রশ্ন, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব কবি নামে কে পরিচিত? সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব কবি নামে জয়দেব পরিচিত। জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি? তিনি কার অনুপ্রেরণায় গীতিকাব্যটি রচনা করেন? জয়দেব রচিত গীতিকাব্যটির নাম গীত গোবিন্দম। তিনি কার অনুপ্রেরণায়, অর্থাৎ তার পত্নী পদ্মাবতীর প্রগাঢ় প্রেমের অনুপ্রেরণায় এই গীতিকাব্যটি রচনা করেন। 17 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ গীতিকাব্যে কোন রসের সঞ্চার ঘটেছে? বিষ্ণুর দশাবতারের বর্ণনা কোন স্বর্গে রয়েছে? না, গীত গোবিন্দ গীতিকাব্যে ভক্তি রসের সঞ্চার ঘটেছে। আর বিষ্ণুর দশাবতারের বর্ণনা আমি একটু আগেই বললাম তোমাদের কোন স্বর্গে রয়েছে, না প্রথম স্বর্গে, অর্থাৎ সামদ দামোদরে রয়েছে। পরবর্তী প্রশ্ন, অষ্টপদী বলতে কোন গীতিকাব্যকে বোঝায়? গীত গোবিন্দ কথার অর্থ কি? অষ্টপদী বলতে গীত গোবিন্দ গীতিকাব্যকে বোঝায়। গীত গোবিন্দ কথার অর্থ কি? না গীত দ্বারা গোবিন্দের পরিচয় বা জয়গান করা। গীত দ্বারা গোবিন্দের পরিচয় বা জয়গান করা। 19 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? এই কাব্যের শ্লোকগুলি কোন ছন্দে রচিত? না, গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। এই গীতিকাব্যের শ্লোকগুলি, বেশিরভাগ শ্লোকগুলি শার্দূল বিক্রীড়িত ছন্দে রচিত। এছাড়াও রয়েছে উপেন্দ্র বজ্রা, পুষ্পিতাগ্রা, শগ্ধরা, মাত্রাবৃত্ত প্রভৃতি ছন্দ। মূলত বা বেশিরভাগ শ্লোক রয়েছে শার্দূল বিক্রীড়িত ছন্দে। গীত গোবিন্দের প্রথম ও শেষ স্বর্গের নাম কি? গীত গোবিন্দের প্রথম স্বর্গ সামদ দামোদর এবং শেষ স্বর্গ সুপ্রীত পীতাম্বর। 21 নম্বর প্রশ্ন, রতি মঞ্জরি কি? এর রচয়িতা কে? না, রতি মঞ্জরি হলো একটি কামশাস্ত্র ভিত্তিক গীতিকাব্য। এর রচয়িতা জয়দেব। গীত গোবিন্দের শেষ প্রশ্ন রয়েছে কি? না, রাধাকৃষ্ণের বসন্ত লীলা কোন কাব্যের বিষয়? প্রসন্ন রাঘব কি? রাধাকৃষ্ণের বসন্ত লীলা গীত গোবিন্দ কাব্যের বিষয়।
প্রসন্ন রাঘব জয়দেবের একটি নাটক। এই হচ্ছে তোমাদের গীত গোবিন্দমের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো করলেই তোমরা গীত গোবিন্দম থেকে যে কোনো প্রশ্ন পেয়ে যাবে। এরপর হচ্ছে কি মেঘদূত, রচয়িতা কে? এটা কালিদাস। এটাও একটি গীতিকাব্য। এটি কি ধরনের গীতিকাব্য? প্রেমমূলক গীতিকাব্য। কি বলছে প্রশ্ন? না মেঘদূতে যক্ষ কার নির্দেশে কোথায় নির্বাসিত হন? না মেঘদূতে যক্ষ কুবেরের নির্দেশে রামগিরি পর্বতে নির্বাসিত হন। মেঘদূত কার লেখা? এর ভাগগুলি লেখো। মেঘদূত কালিদাসের লেখা। এর দুটি ভাগ, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। 3 নম্বর প্রশ্ন, মেঘদূত কোন ছন্দে রচিত? এই ছন্দের অক্ষর সংখ্যা কত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। এই ছন্দের অক্ষর সংখ্যা 17, অর্থাৎ এটি সপ্তদশক অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দ। 4 নম্বর প্রশ্ন, মেঘদূতের নায়ক নায়িকার নাম কি? মেঘদূতের নায়ক যক্ষ এবং নায়িকা যক্ষিণী। মেঘদূতের প্রাচীনতম এবং সর্বাপেক্ষা প্রসিদ্ধ টিকা দুটি লেখো। না মেঘদূতের প্রাচীনতম টিকা হচ্ছে কি মেঘদূত পঞ্জিকা এবং প্রসিদ্ধ টিকা হচ্ছে সঞ্জীবনী। 6 নম্বর প্রশ্ন, কালিদাস কোন দেবতার উপাসক ছিলেন? কালিদাস কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? কালিদাস ভগবান শিবের উপাসক ছিলেন। আর কালিদাস বিক্রমাদিত্যের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। কালিদাস রচিত 3টি নাটক ও 2টি গীতিকাব্যের নাম লেখো। কালিদাসের 3টি নাটক হলো কি মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। এবং 2টি কাব্য হলো কি, 2টি গীতিকাব্য কি বলছে? না মেঘদূত এবং ঋতু সংহার। 8 নম্বর প্রশ্ন, মেঘদূত কোন শ্রেণীর কাব্য? এর শ্লোক সংখ্যা কত? না মেঘদূত প্রেমমূলক গীতিকাব্য। এর শ্লোক সংখ্যা মল্লিনাথ, টিকাকার যে মল্লিনাথ রয়েছে সেই মল্লিনাথের মতে মেঘদূতের শ্লোক সংখ্যা 121টি। মেঘদূত কাব্যটি কোন শব্দ দিয়ে শুরু হয়েছে? এই কাব্যের নায়ক কে? না মেঘদূত কাব্যটি কশ্চিৎ শব্দ দিয়ে শুরু হয়েছে। এই কাব্যের নায়ক যক্ষ। মেঘ সন্দেশ কি? মেঘদূতে বর্ণিত পাত্র পাত্রী বা চরিত্রের নামগুলি লেখো। মেঘ সন্দেশ কি? না মেঘদূতম কাব্যের অপর নাম মেঘ সন্দেশ। মেঘদূতে বর্ণিত পাত্র পাত্রী বা চরিত্রের নাম কি? মেঘ, যক্ষ, যক্ষপত্নী। যক্ষকে কে অভিশাপ দেন এবং কেন? অথবা আসতে পারে যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল? যক্ষকে ধনপতি কুবের অভিশাপ দেন কারণ নিজ কর্তব্যে বা নিজের কর্তব্যে অবহেলার জন্য, অথবা নিজের কর্তব্যে অবহেলার জন্য যক্ষকে ধনপতি কুবের অভিশাপ দেন। 12 নম্বর প্রশ্ন, যক্ষকে কোথায় এবং কতদিনের জন্য নির্বাসিত করা হয়েছিল? যক্ষকে রামগিরি পর্বতে 1 বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। অথবা প্রশ্ন আসতে পারে মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত? না মেঘদূতে যক্ষ রামগিরি পর্বতে বাস করত। পরবর্তী প্রশ্ন, যক্ষ কোন সময় আকাশে মেঘকে দেখেছিল? মেঘকে কোন ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল? না যক্ষ, এখানে হবে যক্ষ, ভুল হয়ে গেছে। না যক্ষ আষাঢ়ের প্রথম দিনে মেঘকে দিনে আকাশে মেঘ দেখেছিল। মেঘকে যক্ষ কুরচি ফুল দিয়ে অর্ঘ্য সাজিয়ে স্বাগত জানিয়েছিল। তারপর বলছে 14 নম্বর প্রশ্ন, যক্ষ কাকে দূত করেছিল? যক্ষ পত্নী কোথায় থাকেন? যক্ষ মেঘকে দূত করেছিল। যক্ষ পত্নী অলকাপুরীতে থাকেন। 15 নম্বর প্রশ্ন, যক্ষের আর কতদিন নির্বাসন বাকি ছিল? মেঘ কোন দেবতার প্রধান পুরুষ?
না যক্ষের আর 4 মাস নির্বাসন বাকি ছিল, অর্থাৎ 8 মাস অতিক্রান্ত করে ফেলেছিল, 4 মাস আর বাকি ছিল। মেঘ দেবরাজ ইন্দ্রের প্রধান পুরুষ। 16 নম্বর প্রশ্ন, কে কোন ঋতুতে কার কাছে মেঘকে দূত হিসেবে প্রেরণ করেছিল? কে না যক্ষ কোন ঋতুতে? বর্ষা ঋতুতে। কার কাছে? যক্ষ প্রিয়ার কাছে মেঘকে দূত হিসেবে প্রেরণ করেছিল। মেঘদূতে বাংলার কোন কোন মাসের নাম উল্লিখিত হয়েছে? মেঘদূতে বাংলার আষাঢ় ও শ্রাবণ মাসের নাম উল্লিখিত হয়েছে। 18 নম্বর প্রশ্ন, অলকাধিপতি বা ধনপতি কে? কুবের কাকে অভিশাপ দিয়েছিল? না অলকাধিপতি বা ধনপতি কুবের, কুবের যক্ষকে অভিশাপ দিয়েছিল। 19 নম্বর প্রশ্ন, মেঘদূতের সর্বপ্রাচীন টিকা কোনটি? এর রচয়িতা কে? মেঘদূতের সর্বপ্রাচীন টিকা মেঘদূত পঞ্জিকা, এর রচয়িতা কাশ্মীরীয় পণ্ডিত বল্লভ দেব। মেঘদূতের অতি প্রসিদ্ধ টিকা কোনটি? এর রচয়িতা কে? না মেঘদূতের অতি প্রসিদ্ধ টিকা সঞ্জীবনী, এর রচয়িতা মল্লিনাথ সুরি। এই হচ্ছে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অর্থাৎ গীতিকাব্যের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমাদের মেঘদূত এবং গীত গোবিন্দ যে গীতিকাব্য পাঠ্যাংশ রয়েছে সেই পাঠ্যাংশের যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগুলো আমি আজ আলোচনা করলাম। তোমাদের কয়েকদিন বা অনেক দিন হলো তোমাদের আমি ভিডিও আপলোড করিনি। আমি তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই চলে আসছে মার্চ মাসে, আমি পরপর তোমাদের আশা করি 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে তোমাদের সিলেবাস অনুযায়ী যে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন সমস্ত কিছু আলোচনা করে দেব। তোমরা প্রত্যেকে এই শর্ট কোশ্চেনে যে ভিডিওটা আলোচনা করলাম বা আজকে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছো? বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন আমি তোমাদের এই গীত গোবিন্দম আর মেঘদূত থেকে যে লং কোশ্চেন আসতে পারে, সেই লং কোশ্চেন 5 মার্কের জন্য যে লং কোশ্চেন আসতে পারে সেই লং কোশ্চেন নিয়ে আমি তোমাদের আলোচনা করে দেবো।